আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া বা মিডল ইস্টে যারা আছি, তারা কিভাবে পোল্যান্ডে আসবো, তার প্রক্রিয়াটা কি? এবং এই ভিসার ইস্যুটা কেমন হতে পারে? যারা ইন্ডিয়াতে ফাইল জমা দিবেন বাংলাদেশ হিসাবে, তাদের চেয়ে কি মিডল ইস্ট থেকে ভিসার ইস্যু ভালো হয় কিনা? বা কি কি ডকুমেন্ট আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট কি মাস্ট বি লাগবে কিনা, তারপর আপনার এনওসিও প্রয়োজন হবে কিনা, যাবতীয় যত বিষয় আছে মিডল ইস্ট থেকে বা মধ্যপ্রাচ্য থেকে আসতে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের অনেকেরই দাবি ছিল, আমাকে অনেকে পার্সোনালি ইনবক্স করেছেন এবং অনেকে জোর দিয়ে বলেছেন ভাই একটা মিডল ইস্টের ভিডিও করেন, বাট তথ্যগুলো কালেকশন করতে একটা সম্পর্কে না জেনে আসলে একটা ভিডিও করলে সেটাতে আপনারা হয়তো প্রতারিত হবেন। সেই সব কিছু চিন্তা করে আমি একটু সময় নিয়েছি, এই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেক ওয়েবসাইটে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছি। সব কিছু মিলে আমি আসলে আপনাদের সাথে এই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, আমি যে ভিডিওগুলো করি, আমি যে ভিডিওতে কথা বলি, সেখানে হয়তো আমি আপনাদেরকে আপনাদের মতো করে বোঝাতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি হয়তো আমি যেভাবে বলি আপনাদের হয়তো ঠিক যে উত্তরটা আপনি চাচ্ছেন সেই প্রশ্নের উত্তরটা হয়তো আমি দিতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আমি পারতেছি না, আমার এই বিষয়টাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে রাগ করেন, অনেকেই কমেন্টে বকা টাইপের কথাও বলেন, ভাই বেশি বেশি কথা বলেন, আপনি কাজের কথা বলতে পারেন না। ভাই আমি আপনার অভিযোগ, আপনার কথা মেনে নিচ্ছি, একদম নির্দ্বিধায় মেনে নিচ্ছি। আমি আপনার যে চাওয়া, আপনি যেভাবে চান সেটা হয়তো আমি বলতে পারি না, আমি হয়তো বুঝাতে পারি না, আমি ব্যর্থ। এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথায় ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা কিভাবে মধ্যপ্রাচ্য থেকে, এবং সেই মধ্যপ্রাচ্যের মধ্যে আমি নামগুলো বলে রাখি: সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ওমান, বাহরাইন। এই সবগুলো দেশের জন্য একই নিয়ম। এই সবগুলো দেশেরই একই নিয়ম। সেখানে যেখানে পোল্যান্ড এম্বাসি আছে বা যেখানে বিএসএফ গ্লোবাল আছে, ওই জায়গাতে একই নিয়মে সবাই গিয়ে ফাইলটি জমা দিবেন। কিন্তু সেখানে কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে এবং যেই প্রক্রিয়াগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। প্রথম এবং প্রধান যে শর্ত হচ্ছে, আপনাকে পোল্যান্ডে আসতে হলে আপনাকে দুই ধরনের মানুষ বা দুই ধরনের যারা ইয়াতে আছেন তারা চেষ্টা করেন। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে আমরা যারা মধ্যপ্রাচ্যে বসবাস করি বা মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসাবে আছি, তারা, তাদের মধ্যে অনেকেই অবৈধভাবে বসবাস করতেছেন বা অবৈধভাবে প্রবাসে আছেন। তাদেরকে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন এজেন্সি আপনাদেরকে অফার করে যে আপনাদের সব ডকুমেন্ট তারা ম্যানেজ করে দিবে। ম্যানেজ করলে আপনারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলে রাখি, আপনারা আবারও শুনে রাখেন, যারা অবৈধ আছেন, যারা অবৈধ আছেন এবং কোনো এজেন্সি আপনাকে অফার দিতেছে, আপনাকে তারা সব ডকুমেন্ট ম্যানেজ করে দিবে, আপনি পোল্যান্ডে আসতে পারবেন। প্লিজ আমার কথাটা মনে রাখেন, অবৈধ কেউ আপনারা পোল্যান্ডের ভিসা পাবেন না। তার মানে এটা কেন পাবেন না সেটা অন্য কোনো ভিডিওতে আমি হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো। একটা ভিডিওতে আসলে দীর্ঘমেয়াদী আলোচনা করা সম্ভব না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা লিগাল না, যারা মিডল ইস্টে ইলিগালভাবে আছেন, তাদেরকেও পোল্যান্ডের জন্য চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন আপনার টাকা লস হবে, আপনার সময় লস হবে, কিন্তু আপনি আসতে পারবেন না। এটা এক কথায় আপনাকে আমি নিষেধ করে দিলাম। এখন কথা হচ্ছে যে তাহলে কারা আসতে পারবে? শুধু তারাই আসতে পারবে যারা লিগ্যালভাবে বসবাস করতেছেন বা লিগ্যালভাবে তারা মিডল ইস্টে আছেন। লিগ্যাল বলতে কি? আপনি হয়তো কোনো কফিলের আন্ডারে আছেন, আপনার আকামা আছে, আপনি একটা কোম্পানিতে জব করেন, যে কোম্পানিতে আপনি ব্যাংকে স্যালারি পান, মানে সব কিছু মিলে লিগ্যাল যাকে বলে। এখন সেখানে হতে পারে যে অনেকে বলতে পারেন ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। যারা লিগ্যাল আছে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট করা সম্ভব।
আপনি কোনো এজেন্সি হয়তো আপনাকে বলবে ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট আমি ম্যানেজ করে দিব, বা তারা ব্যাংক অ্যাকাউন্ট মানে তৈরি করে দিবে, মানে স্টেটমেন্ট তৈরি করে দিবে। ভাই এটা দিয়ে হবে না। আপনারা যারা বৈধভাবে আছেন অবশ্যই আপনাদের ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের ব্যাংকে লেনদেন করবেন এবং সেই স্টেটমেন্টটা দিবেন। কারণ হচ্ছে যে আপনি মনে করতেছেন যে এজেন্সি আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিছে, এটা জমা করছেন, কিন্তু আপনার ভিসাটা যখন রিজেক্ট হবে তখন কিন্তু এটা উল্লেখ করে দিবে না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনাকে রিজেক্ট করে দিছে, আপনাকে 10 নম্বর 7 নম্বর দিয়ে দিবে। আমি বোঝাতে পারতেছি কিনা? আপনাদের কোনো এজেন্সির মাধ্যমে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে আপনারা ফাইল জমা দিবেন না। আপনার ফাইল দিতে হবে জমা আপনার নামে অরিজিনাল এবং অথেন্টিক ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনি যদি লিগ্যাল থাকেন, আপনি যদি বৈধ থাকেন, তাহলে অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে আপনার প্রথম কথা হচ্ছে আপনার লিগ্যাল একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কারণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। দ্বিতীয়ত যে কাজ, যারা কোম্পানিতে জব করেন, কোনো কোম্পানির আন্ডারে জব করেন, তাদের অবশ্যই এনএসইউ লাগবে। এবং এইখানেও কিন্তু আপনার সাথে ওই যে বিভিন্ন এজেন্সি, সেখানেও আপনার সাথে প্রতারণা করে, তারা আপনাকে আশ্বাস দেয়, তারা আপনাকে বলে যেন তারা এনএসইউ ম্যানেজ করে দিবে। এখন এনএসইউ ম্যানেজ করে দিবে বিষয়টা কিন্তু খুবই সহজ। একটা কম্পিউটার নিয়ে বসবে, আপনার সব কিছু আপনার ডিটেলস দিয়ে একটা প্রিন্ট আউট করে আপনাকে দিয়ে দিবে সিল সাপোর্ট দ্বারা। এখন আপনি বুঝেন যে এটা কিন্তু আপনি বাংলাদেশ মনে করতে পারেন না। দুবাই, সৌদি, কাতার, কুয়েত, আপনি যেখানে কাজ করেন না কেন কোনো কোম্পানিতে, সেই কোম্পানিতে কিন্তু তারা অনলাইন বেসিস, তাদের ওয়েবসাইট আছে, তারা রিকগনাইজড। ওই এম্বাসি কিন্তু যখন আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেছেন এবং ওই কোম্পানি থেকে আপনি একটা এনএসইউ নিয়েছেন, নিয়ে আপনি ফাইলটা জমা দিয়েছেন, ওই এনএসইউতে যেইভাবে কোম্পানির সম্বন্ধে আপনি তথ্য দিবেন, ওই তথ্য কিন্তু ভেরিফিকেশন হবে। আপনাকে বলে রাখি, এই তথ্য ভেরিফিকেশন হবে, কারণ এটা কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশের বিষয়টা ভিন্ন। বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে, কোন কোম্পানির মা কোন কোম্পানির বাপ, কে কি কারে, কোনোটাই কোনো কেউ জানে না। সেখানে ভেরিফিকেশন হয় না, সেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যারা আমরা এত ইন্ডিয়াতে ফেলছি, কিন্তু আপনি যখন মিডল ইস্টে আছেন, আপনি কোনো ভালো কোম্পানিতে কাজ করতেছেন, বা যে কোনো কোম্পানি আছেন, তারা কিন্তু রেজিস্টার্ড, তাদেরকে খুঁজলেই পাবে। তো ভেরিফিকেশন করতে গিয়ে যদি আপনার ওই কোম্পানির এই খুঁজে না পায় যে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানিতে যে এনএসইউটা দিছে আপনাকে, এই এনএসইউটা লিগাল কিনা সেটা যদি প্রুভ না হয়, বা ধরেন আপনার ওই কোম্পানির সাথে কমিউনিকেশন করলো, অনলাইন ভিত্তিক কমিউনিকেশন করতে পারে, টেলিফোন করতে পারে, মেইল করতে পারে, তো ওই রেসপন্সগুলো যদি না আসে আপনার ভিসা রিজেক্ট হবে। আপনি বুঝতে পারছেন, আপনার ভিসা রিজেক্ট হবে। তারপরে কথা, তার মানে কি হলো যে আপনার এনএসইউটা লিগাল লাগবে। তারপরে হতো যাদের আপনার মনে করেন যে অনেকে আছে যারা ফ্রি ভিসায় কাজ করে, তারা কোনো কোম্পানিতে কাজ করে না, কিন্তু কোনো কফিলের আন্ডারে থাকে, তাদের আকামা ওই কফিলের আন্ডারে আকামা নিতে হয়। যারা কোনো কোম্পানিতে কাজ করেন না, আবারও বলি, যারা কোনো কোম্পানিতে কাজ করেন না কিন্তু লিগাল আছেন, আপনারা যেখানে যা কাজ পান সেই কাজগুলি করেন, কিন্তু কোনো কোম্পানির আন্ডারে না, কোনো একটা কফিলের আন্ডারে থাকেন, সে আপনার দায় দায়িত্ব বহন করে, মানে সে আপনাকে আকামা দেয়, তার বিনিময়ে হয়তো তার সাথে আপনার কোনো চুক্তি থাকে। এখন এরকম কেউ যদি কোম্পানিতে কাজ করেন না কিন্তু আপনি লিগাল, আপনি কফিলের আন্ডারে আছেন, আপনি ফ্রি ভিসায় কাজ করেন, ওই যে যে আপনাকে আকামা দিবে, আপনি যে কফিলের আন্ডারে আছেন, তার কাছ থেকে আপনার একটা এনওসি নিতে হবে। বোঝাতে পারছি কিনা? আপনার কফিল যে আপনাকে আকামা ইস্যু করে দিবে বা দেয়, যার কাছ থেকে আপনি, যার কন্ট্রাক্টে আপনি চলাফেরা করেন, তার কাছ থেকে আপনাকে একটা এনএসইউ নিতে হবে। যদি আপনি কোনো কারণ যখন এম্বাসিতে ফাইল জমা দেবেন, আপনি যে কফিলের আন্ডারে আছেন, আপনার কাছে হয়তো একটা কার্ডও অবশ্য থাকে, তো জমা দেবেন, ওই ওই কফিলের সাথে কিন্তু যোগাযোগ করবে। আর কফিল যদি আপনাকে
পজিটিভ রেসপন্স না দেয় আপনার ব্যাপারে, হ্যাঁ আমি চাই সে ইউরোপে যাক, পোল্যান্ডে যাক, ওই কফিল যদি আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ না করে, আপনার সম্পর্কে পজিটিভ ভাইব না দেয়, আপনার সম্পর্কে পজিটিভ রেসপন্স না করে, অবশ্যই আপনার ভিসা হবে না। তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে এই, যদি আপনি কোম্পানিতে কাজ করেন, কোম্পানি থেকে আপনাকে এনওসি নিতে হবে। আপনি যদি কোম্পানিতে কাজ না করেন, আপনি হয়তো কোনো কফিলের আন্ডারে থেকে বাহিরে কাজ করেন, বিভিন্ন কাজ করেন, আপনার ওই কফিলের কাছ থেকে কফিলের যে কার্ড বা আকামা যেটা, সেটা তো নিবেনই, পাশাপাশি তার কাছ থেকে একটা এনওসিও নেবেন। তার কাছ থেকে একটা অনাপত্তিপত্র নিতে হবে, কারণ সে যে আপনাকে যেতে দিচ্ছে তার সাথে যে আপনার কোনো সমস্যা নেই। মিডল ইস্টে আপনার কফিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ আপনি একটা কোম্পানির সাথে আপনার কমিউনিকেশন নাই থাকতে পারে, আপনার কোনো ম্যাটার না, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার এই যে মিডল ইস্টে বা আরব কান্ট্রিতে কফিল অনেক গুরুত্বপূর্ণ। সে একরকম বলা যায় মানে বিগ রোল পালন করে আপনার ক্ষেত্রে, মানে আপনি ওই কফিলের দাসত্ব, এরকম একটা বিষয় প্রমাণ হয় অনেক সময়, অনেকের ক্ষেত্রে হয়। বিষয়টা শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এটা সত্য। তো এম্বাসিগুলো কিন্তু ওই কফিলের সাথে কমিউনিকেশন করবে, বা আপনাকে যে আকামা দিছে তার সাথে কমিউনিকেশন করবে। তা আপনি এনওসিটা যখন দিবেন, তখন আপনার ওই যে তার সাথে, তার মানে আপনি অবশ্যই ওই কফিলের সাথে আপনার একটা সম্পর্ক হয়েছে, ওই কফিলের সাথে আপনার যোগাযোগ হয়েছে, তাকে আপনি বুঝিয়ে বলছেন যে আপনি চেষ্টা করতেছেন। তো সে যদি পজিটিভ রেসপন্স দেয়, হ্যাঁ ওকে ভিসা দিলে তার কোনো আপত্তি নাই, তখন আপনি অবশ্যই ভিসা পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো সেটা আমি বলে দিয়েছি। প্রথমত আপনাকে লিগ্যাল থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কোম্পানিতে কাজ করেন, কোম্পানির কাছ থেকে আপনার এনওসিও নিতে হবে। তৃতীয়ত আপনার লিগ্যাল এবং প্রপার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। আপনি ব্যাংকে লেনদেন করছেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা লেনদেনের স্টেটমেন্ট ব্যাংক থেকে নিতে হবে। তৃতীয়ত, যদি আপনি বৈধ হন কিন্তু আপনি কোনো কোম্পানিতে কাজ করেন না, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই কোনো কুফিলের আন্ডারে আছেন, তার কাছ থেকে আপনি এনওসিও নিতে হবে। এই চারটা কাজ আপনাকে করতে হবে। এই চারটা কাজ, এক হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল হতে হবে, নো ডুপ্লিকেট, নো এডিটেড, কোনো কিছুই হবে না, আপনার অরিজিনাল একেবারে লিগ্যাল হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে বৈধ হতে হবে। অবৈধ কেউ ইউরোপের জন্য বা পোল্যান্ডের জন্য চেষ্টা করবেন না। তৃতীয়ত, এনএসইও নিতে হবে। চতুর্থ, যদি কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানি থেকে এনওসি নিতে হবে। চতুর্থ, যদি কোম্পানিতে কাজ না করেন তাহলে কফিলের কাছ থেকে এনওসি নিতে হবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আমি কি। এই চারটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদটা গুরুত্ব সহকারে দেখবেন যারা প্রবাসে আছেন, কারণ হচ্ছে প্রবাসে যারা আছেন তাদের পাসপোর্টের মেয়াদ যদি চলে যায়, এটা রিনিউ করতে অনেক সময় প্রয়োজন, অনেক সময় চলে যায়। এখন এত সময় আপনি তো দেখা গেছে যে আপনি, আপনার পারমিট চলে আসছে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ নেই। এখন আপনি কি করবেন? কারণ আপনি তো আর জানেন না যে আপনি যেদিন পাসপোর্টটা জমা দিয়েছেন, আপনি যেদিন পাসপোর্টটা জমা দিবেন পারমিটের জন্য, সেদিন হয়তো আপনার পারমিটের মেয়াদ আছে ধরে নিলাম 2 বছর বা 1.5 বছর, কিন্তু পারমিটটা বের হইতে যদি আপনার 1 বছর চলে যায়, তখন দেখা গেছে আপনার পাসপোর্টের মেয়াদ আছে 6 মাস 7 মাস। তখন এই পাসপোর্ট 6 মাস 7 মাসে জমা দেওয়াটা ঠিক হবে না। তো আপনাকে রিনিউ করতে দিতে হবে। রিনিউ করতে দিলে যে একটা ঝামেলায় পড়ে যাবেন। তার মানে অবশ্যই গুরুত্ব যে আপনি পাসপোর্টটা জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদটা যেন বেশি থাকে, এটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কারণ হচ্ছে যে প্রায় 3 মাস 5 মাস 6 মাস সময় লেগে যায় আপনার পাসপোর্টটা রিনিউ করতে, যারা মিডল ইস্টে আছেন। আমি যতটুকু জানি, আমার তথ্য ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কাজগুলো আপনারা যদি করতে না পারেন, তাহলে আপনার মিডল ইস্ট থেকে ট্রাই না করাই আমি মনে করি কারো কথায়। কারণ ম্যাক্সিমাম এজেন্সিগুলো ইন্ডিয়ান, তারা খুব 2 নম্বরই করে। ওই ইন্ডিয়ান কোনো ভাই ভিডিও দেখলে মন খারাপ করে না ভাই, সত্য কথা। মিডল ইস্টে ম্যাক্সিমাম এজেন্সিগুলো হচ্ছে ইন্ডিয়ান, তারা খুবই খুবই 2 নম্বরে কাজ করে। তারা একটা, আমার অনেকের সাথে কথা হয়েছে, তারা দেখা গেছে একটা বিল্ডিংয়ে তারা আজকে একটা অফিস নিছে, 4 মাস 6 মাস পর ওই অফিস খুঁজে পাবেন না।
ডেফিনিটলি একদম মানে সত্য কথা। অনেকের এরকম অভিজ্ঞতা আছে। আমার সাথে অনেকের যোগাযোগ হইছে। আপনি আজকে একটা অফিস নিছেন, যায়া দেখছেন এই অফিসে একটা এজেন্সি, ৬ মাস পরে যেয়ে দেখবেন যে এই অফিসে কোনো এজেন্সিই নাই। কোনো খোঁজখবর খুঁজে পাবেন না। তো অবশ্যই একদম প্রতারিত হওয়ার থেকে সতর্ক থাকবেন। আর আরেকটা কথা সবাই যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আসলে পোল্যান্ড থেকে আসতে গেলে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ফাইল জমা দেন তাদের তুলনায় অনেক বেশি ভিসা রেশিও ভালো। অনেক বেশি ভিসা রেশিও ভালো মিডল ইস্ট থেকে। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ফাইল জমা দেন তাদের ফাইল যদি হয় একটা বা একটা ভিসা যদি লাগে, যারা মিডল ইস্টে জমা দেন তাদের 10টা ভিসা লাগবে। মানে বুঝতে পারছেন কিনা? যদি ইন্ডিয়া থেকে 100 জনের মধ্যে একজনের ভিসা লাগে, মিডল ইস্ট থেকে 100 জনের মধ্যে 10 জনের ভিসা লাগে। তার কারণ একটাই, মিডল ইস্টে যারা অ্যাপ্লিকেশন করে তাদের ম্যাক্সিমাম ডকুমেন্ট স্ট্রং থাকে এবং তাদের এম্বাসিগুলো যখন খোঁজ খবর নিয়ে দেখে যে আপনি সব কিছু ঠিকঠাক আছে, আপনার সম্পর্কে ভালো ইনফরমেশন পাওয়া গেছে, তখন আপনাকে ভিসা রিজেক্ট করে না, আপনাকে ভিসা দিয়ে দেয়। তো আশা করি সবাই এই বিষয়টা গুরুত্ব দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল, কোনো এজেন্সির পাল্লায় পড়ে ধরেন আপনি অবৈধ, বা এমন হতে পারে আপনার কোম্পানি আপনাকে কোনো ডকুমেন্ট দিবে না, এনওসিও দিবে না, আপনাকে কোনো হেল্প করবে না, আপনার কফিল আপনাকে কোনো হেল্প করবে না। আপনি চলে যাচ্ছেন ইয়ার কাছে, এজেন্সির কাছে, এজেন্সি আপনাকে বলবে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে দিব। মানে আমি আপনার যাবতীয় ডকুমেন্ট ম্যানেজ করে দেবো। ভাই ওই ডকুমেন্টগুলো কীভাবে ম্যানেজ করে দেবে? 2 নাম্বারই করে। তো 2 নাম্বারই করে কোনো কিছুতে তো অবশ্যই আপনি কোনো সফলতা পাবেন না, খুবই স্বাভাবিক। সো আপনারা আবেগে কাজ করবেন না। আপনারা যারা লিগাল আছেন, যারা বৈধ আছেন, শুধু তারাই চেষ্টা করেন। এবং এই ভিডিওতে একটা কথা বলে রাখি যে আপনারা যারা চেষ্টা করতেছেন ভাই, চেষ্টাটা ধৈর্য সহকারে করেন, ইনশাল্লাহ সফল হবেন। ইনশাল্লাহ সফল হবেন। কিন্তু বৈধ পথে চেষ্টা করেন, লিগাল ওয়েতে চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। যারা যেখানে আছেন, যারা প্রবাসে বাইরে আছেন, জানি আমরা খুব কষ্ট করি। সারাদিন কাজ করতে হয়, রান্না করতে হয়, নিজের কাপড় চাপড় ধুতে হয়, তারপরে আবার দেশে পরিবারের সাথে কথা বলতে হয়, আপন মানুষগুলোর সাথে যোগাযোগ করতে হয়। তারপরও আমরা নানানভাবে আমাদের এই কার্যকলাপগুলো চালাতে হয়। তো সবাই সুস্থ থাকেন, সবাই খুব সাবধানে কাজ করবেন। কারণ আপনি আপনার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি কষ্ট করতেছেন বিদেশে এসে। যদি আপনি সুস্থ না থাকেন, যদি আপনি স্বাস্থ্যগতভাবে ভালো সুস্থ না থাকেন, তাহলে কিন্তু ভাই আপনি কাজ বেশি দিন করতে পারবেন না। দেশে টাকা কিছু কম পাঠান, কিন্তু নিজের স্বাস্থ্যগত দিকে মনোযোগ দেন, নিজের খাবার দাবারের মান বাড়ান, সুস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন। কারণ আপনার প্রবাসে অনেক কষ্ট, অনেক কাজ করতে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অতি শীঘ্রই আবার আপনাদের সামনে আরও ভালো এবং উপকারীয় কোনো ভিডিও নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।